হঠাৎ আমার তাওয়ায় একটা ছায়া আমি দেখতে পেলাম। আমি মেরুদণ্ড সোজা রেখে বসেছিলাম, ছায়া এসে পড়লো আমার ঠিক সামনেটায়। আমি জানি এই পরিস্থিতিতে তক্ষুনি পিছন ফিরে তাকাতে নেই, তাহলে বিপদের থাবা বসে একেবারে ঘাড়ে। আমি আগের মতোই সোজা হয়ে বসে রইলাম, ঠিক যেভাবে আগে বসেছিলাম। ধীরে ধীরে ছায়া একবার ডান দিকে আর একবার বাম দিকে সরতে লাগলো। আমি অনুভব করলাম আমার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস। এ আর যেই হোক না কেন, কোনো মানুষ তো হতে পারে না। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি প্রদ্যুৎ রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন গল্প মালঞ্চ অডিও স্টোরি চ্যানেল। আজ আপনারা শুনবেন সুলেখিকা পূর্বাশা চক্রবর্তীর কলমে একটি তারানাথ ফ্যান ফিকশন গল্প, তারানাথ ও কালো দিঘির জল। বন্ধুরা, গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেলের গল্পগুলি যদি সত্যিই আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, তারানাথ ও কালো দিঘির জল। শীতের প্রকোপ বেড়েছে। পৌষ মাস আসার আগেই জমিয়ে ঠান্ডা পড়েছে কলকাতা শহরে। আর এই ঠান্ডার মধ্যে একদিন তারানাথের বাড়ি রওনা দিলাম আমি আর কিশোরী। এই কথা তো সত্য, ঠান্ডায় হাড় হিম করা গল্প শুনতে কার না ভালো লাগে। মাঝে অনেক দিন হয়ে গেল তারানাথের বাড়িতে যাওয়া হয় না। কাজের চাপ বেড়েছিল, গেলেই না দু এক কথা শুনিয়ে দেন তিনি। তবে দেরি হলেও তারানাথের বাড়িতে না গেলেই নয়। ওনার যা রংচটা মেজাজ আমি তো জানি। আমরা ওখানে গেলে আজকেও দু এক কথা উনি শোনাবেন। তবে যাই হোক, চলো, আজ না হয় শুনেই নেব। কিন্তু অনেক দিন হয়ে গেল তারানাথের মুখ থেকে গল্প শোনা হয় না, যার টানে আমরা বারবার ছুটে যাই। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তারানাথের বাড়ির দরজায়। কিছুক্ষণ পর দরজা খুলল, আমরা ভেতরে ঢুকলাম। আজ সামনেই বসে আছে তারানাথ, মাথাটা ঝোঁকানো সামনের দিকে। আমি বুঝলাম নিশ্চয়ই তারানাথ নেশা করে আছে। কিন্তু কিছুক্ষণ পরেই মাথা তুলল সে, তার সরাসরি দৃষ্টি আমার দিকে। আর আমিও জানি এবার ছুটে আসবে তীর অথবা কোনো বাঁকা কথা। তোমাদেরই অপেক্ষা করছিলাম। তারানাথের মুখে এই কথা আমরা আশাই করিনি। একটু আগে কিশোরীর মুখটাও কেমন শুকিয়ে গিয়েছিল, কিন্তু এখন দেখছি অপ্রত্যাশিত উত্তর পেয়ে সে যেন আরো অবাক হয়ে গেছে। কোনো কথা শোনানো তো দূর, আজ যেন তারানাথের গলায় একটা অদ্ভুত শান্ত স্বর। যেন মনে হচ্ছে অনেক ভাবনা তারানাথের মাথায় দলা পাকিয়ে রয়েছে। ঠিক এই সময় তারানাথের কাউকে দরকার, যাকে বা যাদের সঙ্গে ভাবনা ভাগ করে নিতে পারে সে। আমরা বোধহয় মোক্ষম সময়েই এসে উপস্থিত হয়েছি। আমি তারানাথের দিকে এগিয়ে যাই, সামনে দাঁড়িয়ে বলি, আমরা বুঝি ঠিক সময় চলে এসেছি। আমার কথা কি ধরতে পারল তারানাথ? কারণ তারানাথের মুখে কেমন রহস্যজনক হাসি। পাল্টা হাসি দিলাম আমিও, আর আমাদের দেখে ভুরু কুঁচকে তাকিয়ে রইল কিশোরী। তারানাথ এবার বলল, আজ সকালে মাথায় একটা বিষয় ঘুরছে, অনেকদিন আগের একটা কথা। জানি না পৌষের শীতের আগেই সেসব দিনের কথা আমার কেন মনে পড়ছে। তবে মনে হচ্ছে কাউকে হয়তো এই কথাগুলো বলা খুব জরুরি। আর তোমাদের দেখে তো ভালোই লাগছে। যাকে, বসো বসো। তারানাথের সামনেই আজকে দুটো আসন পাতা। আমরা দুজনেই ওর ওপরে গিয়ে বসলাম।
আশা করছি এতক্ষণে কিশোরী বুঝে গিয়েছে তখন আমার আর তারানাথের হাসির কারণ। আসলে এতদিন হয়ে গেল লোকটাকে দেখছি যে লোকটার স্বভাব আমাদের বোঝা হয়ে গিয়েছে। তাই কখন লোকটা কি ভাবে আর কি বলতে পারে তা একটু হলেও আন্দাজ করতে পারি। আর যা দেখলাম আজকেও আমার আন্দাজ লেগে গেল। আমি তারানাথের দিকে তাকিয়ে বললাম, আসলে মাঝে কিছুদিন আসতে পারিনি কাজের চাপে, তবে গল্প শোনার নেশা কিন্তু ছাড়িনি। আজকেও গল্পের টানে এত দূর ছুটে এসেছি। এবার শুরু করা যাক। আমার প্রশ্নের উত্তরে তারানাথের ঠোঁটের কোণে দীপ্ত হাসি। আমাদের বোধহয় আর অপেক্ষা করতে হবে না। দেখতে দেখতে আমি জীবনের অনেকটা পথই পার করে এসেছি, আর আমার এই জীবন শতাধিক অভিজ্ঞতায় পূর্ণ। এমন সব অভিজ্ঞতা যা এক জীবনে আর কোনো মানুষের হয়েছে বলে আমার জানা নেই। অনেক ছোটবেলায় ঘরের মায়া ছেড়ে দিয়েছিলাম। পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, কত সাধু সন্ন্যাসীর সঙ্গে সঙ্গ করেছি। এমন অভিজ্ঞতা হয়েছে যে অন্য কেউ শুনলে ভয় পেয়ে যাবে নিশ্চিত। কিন্তু এই একটা অভিজ্ঞতা আমাকে পরের ঘটনাগুলির সম্মুখীন হতে সাহায্য করেছে। তবে আমি এখন জীবনের যে স্তরে দাঁড়িয়ে রয়েছি সেখানে পুরনো ঘটনা, পুরনো অভিজ্ঞতাগুলো বের করে আসে। কখনো কিছু ঘটনা আমাকে ভাবায়, আবার কখনো কিছু ঘটনা নতুন করে শেখায়ও। আজকে আমি যে ঘটনা বলতে চলেছি এ ঘটনা আজ থেকে প্রায় 30-35 বছর আগের ঘটনা। আমি তখন তন্ত্রমন্ত্র শিখেছি কিছু, তবে খোঁজ করে চলেছি এমন কারোর যার থেকে আরও কিছু শিখতে পারবো। আর সেই খোঁজ করতে করতে আমি এসে পৌঁছাই প্রত্যন্ত এক গ্রামে। আমার মনে আছে সেই গ্রামের নাম ছিল বকুলতলা। ঘটনাটা সেই গ্রামকে কেন্দ্র করি। আচ্ছা, সেই গ্রামের খোঁজ কোথা থেকে মিলল? আপনি কি ওখানে নিজের থেকে গিয়েছিলেন, নাকি ওই গ্রামে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল? বকুলতলার পাশের গ্রামে শ্মশান ঘেঁষে থাকতেন ভৈরবী মা। আমার তার সঙ্গেই দেখা করার ইচ্ছে ছিল তার সঙ্গে সঙ্গ করব, আর তার জন্য বকুলতলা হয়ে এই গ্রামে যেতে হতো। কিন্তু তার আগেই এমন অদ্ভুতভাবে আমি বকুলতলার সঙ্গে জড়িয়ে পড়ি যে আমার উদ্দেশ্যে সফলের আগেই অন্য এক ঘটনার সম্মুখীন হয়ে পড়তে হয়। বরাবরের মতোই তারানাথ নিজের জীবন কাহিনীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে যাচ্ছে, কিন্তু আমার যেন আজ আর ধৈর্য ধরে না। কিন্তু আমিও জানি অধৈর্য হলে চলবে না। তারানাথ যেভাবে গল্প বলছে আমাদের সেই স্রোতের সঙ্গেই এগোতে হবে। সেই গল্পের স্রোতের মোড়ে মোড়ে অজানা ছন্দ আর অভিজ্ঞতার মারপ্যাঁচ আমাদের অবাক করবে বরাবরের মতো। তারানাথের বলার মাঝেই এই সব কথা আমি ভাবলাম। এদিকে তারানাথ বলে চলল, বকুলতলা গ্রামে পা ফেলতেই শুনতে পেলাম গোটা গ্রাম কোনো একটা বিষয় নিয়ে ভয়ে রয়েছে। শীতে অসময়ে প্রাকৃতিক দুর্যোগ এসে যাওয়ার একদিনের জন্য আমাকে বকুলতলায় থাকতে হলো। আর এখানে থাকতেই গ্রামবাসীদের ভয়ের কারণ আমি জানতে পারলাম। কি ছিল সেই ভয়ের কারণ? কেন ভয় পাচ্ছিলেন তারা? মোটামুটি 1 মাস ধরে বকুলতলায় ঘটছে অদ্ভুত সব কাণ্ড। প্রত্যেক সপ্তাহের শনি ও মঙ্গলবার করে একজন গ্রামবাসী উধাও হয়ে যাচ্ছে। তাদের কারোর মৃতদেহ পাওয়াই যাচ্ছে না কোথাও, ঠিক যেন তারা কুকুরের মতন উবে যাচ্ছে। বারবার এক ঘটনা ঘটতে থাকায় গ্রামবাসীদের মনে অদ্ভুত ভয় বাসা বাঁধল। সকলের মনে হতে লাগলো এবার হয়তো তাঁর পালা। কিন্তু কেন এমন হচ্ছে, এই ঘটনার উৎস কি তা কিন্তু কেউই জানে না। প্রথম দিন বকুলতলার এই কথা শুনে আমি ওই গ্রাম ছাড়তে পারি না। আমার মনে কেমন যেন কৌতূহল বাসা বাঁধে। মনে হতে থাকে এর শেষ দেখে আমি ছাড়ব। ঘটনার সঙ্গে ঠিক কী জড়িত আছে তা আমাকেও একবার জানতে হবে। প্রথম দিন রাত কাটার পর আমি স্থির করি আমি বেশ কিছুদিন বকুলতলায় থাকব।
অন্তত এই ঘটনা সম্পর্কে কিছু না জানা অবধি তো নিশ্চয়ই থাকবো। আমি জানি তারানাথের ভীষণ জেদ, আর সেই জেদের আঁচ পাওয়া যায় তার সমস্ত অভিজ্ঞতার মধ্যে। বকুলতলা গ্রামের ঘটনা যেন আরও একটি উদাহরণ। তারানাথ বলে চলে, প্রথম রাতে অনেকক্ষণ আমার ঘুম আসেনি। বিষয়টা যেন মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল। তবে দিন হতে আমি আরও একটু সজাগ হয়ে যাই। সেই দিন ছিল শনিবার, আর আমার মন বলছিল আবারও একটা ঘটনা ঘটবে বকুলতলা গ্রামে। আমার ভাবনা হলো ঠিক। সন্ধ্যার দিকে ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। যেহেতু শীতের বেলা, তাই দ্রুত শেষ হয়। পশ্চিম আকাশে সূর্য হেলে যেতেই আকাশ জুড়ে আবির খেলা শুরু হয়ে যায়। সেই অনেকগুলো রঙের মাঝে ধীরে ধীরে অস্ত যায় পশ্চিম আকাশের সূর্য। বকুলতলা গ্রামে নেমে আসে রাতের অন্ধকার। যেহেতু সেদিন শনিবার ছিল, তাই গোটা গ্রাম তটস্থ হয়েছিল। প্রত্যেকেই প্রত্যেককে নজরে রাখছিল, কিন্তু তার মধ্যেও ঘটে গেল অঘটন। তখন সন্ধ্যা নেমেছে সবে। আমি এই গ্রামে একজন বাসিন্দার কুটিরে থাকছিলাম। হঠাৎ করে শোরগোলের আওয়াজ শুনতে পাই, আর সেই আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসি। আসতেই যেটা দেখতে পাই সেটা দেখে অবাক হওয়া ছাড়া আর কিছুই হলো না। একটা 10 বছরের ফুটফুটে মেয়ে আমার কুটিরের সামনে এসে চিৎকার করে লোক জড়ো করছে। সে সবার থেকে জানতে চাইছে তার দাদাকে কেউ দেখেছে নাকি, কিন্তু কেউ সেই প্রশ্নের উত্তর দিচ্ছে না, অথবা কারোর থেকে সে প্রশ্নের উত্তর নেই। তবুও মেয়েটা সবার কাছে গিয়ে প্রশ্ন করে বেড়াচ্ছে তার বড় দাদাকে কেউ দেখেছে নাকি। আর প্রশ্ন শুনে আমি এগিয়ে গেলাম। মেয়েটার কাছে গিয়ে বললাম, তোর দাদা তোর কাছে ছিল না? তুই জানিস না এখানে মানুষ গায়েব হয়ে যাচ্ছে? কোথায় গিয়েছিল তোর দাদা? আপনার প্রশ্নের উত্তরে কি বলল মেয়েটা? মেয়েটা বলল, অনেক ছোটবেলায় মা বাবা কোথাও যেন হারিয়ে গিয়েছিল, তাই দাদাই বড় করেছে ছোট্ট মেয়েটাকে। বাড়িতে খাবার ছিল না, কিন্তু বোনের খাবার আনতে বিপদের মুখেও ঝাঁপ দিতে হয়েছে দাদাকে। একা একা বাড়িতে থাকতে থাকতে ভয় পেয়ে মেয়েটা বাইরে চলে এসেছে। সে এখন খুঁজে বেড়াচ্ছে তার ওই দাদাকে। জানতে চাইছে কোথায় যেতে পারে তার দাদা, কেন খাবার আনতে বলে এত দেরি হয়ে গেল দাদার ফিরতে। মেয়েটার কথা শুনে আমাদের আর বুঝতে মোটেও অসুবিধে হলো না যে তার দাদা আর ফিরবে না, কিন্তু এতটুকু একটা মেয়ে কীভাবেই বা থাকবে। তাই আমি যে বাড়িতে ছিলাম সেই বাড়িতেই ওই ছোট্ট মেয়েটিকে নিয়ে এলাম। ঠিক করলাম ওকে মোটেও একা একা থাকতে দেওয়া চলবে না। কিন্তু সেই মনের মধ্যে কাঁটার মতন বিঁধে রইল কি জানো, বকুলতলার ওই বিপদ কি কাটবে না? আর কে আড়াল থেকে বিপদে ফেলেছে এই গোটা গ্রামকে? অত না প্রশ্ন ঘুরতে লাগলো, চল উত্তর মিলল না সহজে। তবে ঘটনা সেখানেই থেমে রইল না। আবার দ্বিতীয় দিন এলো। রবিবার সকালে ঘটল আর একটা বিপত্তি। আবার বিপত্তি ঘটলো বকুলতলায়? আবার কি ঘটলো? আগের রাতে ছেলেটার উধাও হওয়ার ঘটনায় গোটা গ্রামের মন ভার হয়েছিল। তবে আমি ওই গ্রামে যাওয়ার পর অনেকেই আমাকে ভক্তি শ্রদ্ধা করছিলেন। অনেকের মনে হয়েছিল আমি হয়তো এই সমস্যার কিছু একটা বিহিত করতে পারব। মানুষের বিশ্বাস যাকে বলে আর কি। তবে আমি নিজেও জানতাম না যে এই ঘটনার উৎস কি, আর সে খুঁজে পাওয়া কি সম্ভব নাকি। সত্যি বলতে আমিও কেমন সব হিসেব গুলিয়ে ফেলছিলাম। পরদিন সকালবেলায় দুজন ব্যক্তি আমার কুটিরের দিকে ছুটে আসলো। আমি বেশ বুঝতে পারলাম এমন কিছু তারা দেখেছেন যা দেখে প্রচণ্ড ভয় পেয়ে আবার বেশ উত্তেজিতও হয়ে পড়েছে। তাদের শান্ত হওয়ার সময় দিই, আর তারপর জানতে চাই ঠিক কী হয়েছে, কেন তারা এভাবে ছুটে এসছে। গ্রামবাসীরা বললেন যে এই গ্রামের নীল দিঘির জল কেমন যেন কালো হয়ে গিয়েছে, মাঝে মধ্যে বুদবুদ উঠছে। এটা কি কোনো অশুভ ইঙ্গিত কিনা?
প্রশ্ন করলেন তারা। আমি তক্ষুনি চাইলাম সেই জায়গাটায় যেতে। বকুলতলা গ্রামের মাঝেই অবস্থিত ওই নীলরাঙা দিঘি। গ্রামবাসীরা বললেন দিঘির পার, দিঘির ওপারে যেতে হলে নৌকা পারাপার করতে হয়। সারাদিন নৌকা চলে অনবরত। আজ সকালে সেই দিঘি পার করতে গিয়ে অদ্ভুত কিছু নজরে পড়ে বকুলতলার গ্রামবাসীদের। তারা বললেন যে দিঘির জলের রং কেমন যেন ছাই রঙা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পর দেখা যায় যে গোটা দিঘির জলের রং কালো হয়ে গিয়েছে। আর এই দৃশ্য দেখে প্রত্যেকেই ভয়ঙ্করভাবে ভয় পেয়ে গিয়েছে। গ্রামবাসীরা ওপারে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন দিঘির পারে। এপারে থাকা গ্রামবাসীরাও দেখে প্রচণ্ড ভয় পেয়েছেন, এতটা ভয় পেয়েছেন যে তাঁরা আর দিঘি পারাপার করতে চাইলেন না। ওপারে যারা গিয়েছেন তারা বুঝতে পারছেন যে না, এপারে আসবেনটা কিভাবে। হঠাৎ করে দিঘির জল কালো হয়ে যাওয়া আবার কোনো অশুভ ইঙ্গিত কিনা। কোনো উপায় না পেয়ে তারা আমার কাছে ছুটে এসেছে। আমি তাদের বললাম ওই দিঘির ধারে যাব। আমাকে ওনারা সেখানে নিয়ে গেল। আর দিঘির জল দেখে আমি যা বুঝলাম তা আমি কাউকেই বোঝালাম না। পুকুরের জল কালো হয়ে যাওয়ার পিছনে দুটি কারণ থাকতে পারে। এক, অপদেবতার কোপ, আর দুই হচ্ছে জলের নিচে হয়তো বাসা বেঁধেছে এমন কিছু বিপদ যার কুল কিনারা করা এতটাও সহজ হবে না। আমার মনে হলো আরও কিছুদিন দেখা দরকার, এ কি হচ্ছে অথবা কি হতে পারে, তারপর না হয় কিছু একটা ভাবা যাবে। আপাতত আমি সেদিন সবাইকে বললাম দিঘির থেকে যতটা দূরে থাকা সম্ভব থাকবে। শনি আর মঙ্গলবার কেউ একা বাইরে বেরোবেন না, এতে বিপদ বাড়বে বই কমবে না। সেদিনের মতো আমি বাড়ি ফিরে এলাম। মন বলছিল বিপদ এখনো বাকি রয়েছে। প্রথমে শনি ও মঙ্গলবার করে একজন করে গ্রামের মানুষ হারিয়ে যাচ্ছিলেন, আর দ্বিতীয় গ্রামের টলে টলে দিঘির জল রং বদলে কালো রং হয়ে যাচ্ছিল। দিঘির কালো রঙের জল সঙ্গে আমি যেন মানুষগুলোর হারিয়ে যাওয়ার যোগ খুঁজে পাচ্ছি। তবে এখনো পর্যন্ত কিছুই বলা যাবে না। বকুলতলার মানুষের বিপদ প্রতিকার না করে এই গ্রাম আমি ছাড়ব না। এরপর কি করলেন? শনিবারের পর মঙ্গলবার আসতে মাঝে দুদিন সময় ছিল। এই দুদিন আমি অপেক্ষা করেছিলাম, দেখছিলাম এই দুদিন সব কিছু শান্ত থাকে নাকি, আবার কোনো ঘটনা ঘটে বকুলতলায়। কিন্তু আমার আন্দাজ একদম সঠিক ছিল। কোনো ঘটনা ঘটল না পরপর দুদিন। দিঘির আশপাশটা এড়িয়ে চলল সবাই। কালো দিঘির জল চিন্তা বাড়ালো ঠিকই, কিন্তু আসল চিন্তা বাড়ল মঙ্গলবারের সন্ধ্যায়। ঠিক 2 দিন কেটে যাওয়ার পর এলো মঙ্গলবারের সন্ধ্যা, আর এই সন্ধ্যায় গোটা গ্রাম তটস্থ হয়েছিল। খালি মনে হচ্ছিল বিপদ হয়তো ওঁত মেতে রয়েছে। সন্ধ্যার প্রাককালে ঠিক তেমন কিছুই ঘটেনি, তবে আমি বুঝতে পারিনি কোপ এবার পড়তে চলেছে আমার উপরে। এই গ্রামে আমি নতুন অতিথি, এই রাস্তাঘাট ঠিক মতো চিনি না। তবে কিছুদিন থেকেছি বলে কিছুটা চিনে নিয়েছি বকুলতলাকে। এই গ্রামের ঘটনায় আমি যে খুব ভয় পেয়ে গিয়েছিলাম তা নয়, তবে কিছু সতর্কতা তো মেনে চলাটা জরুরি। তাই আমি আমার কুটিরের দাওয়ায় বসে নিশ্চিতভাবে কিছুর অপেক্ষা করছিলাম। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাতও হলো। আর রাত আসার সঙ্গে সঙ্গে অজানা আতঙ্ক গ্রাস করে নিল বকুলতলাকে। সেদিন সন্ধ্যায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আমার কুটিরের মালিক এসে জিজ্ঞাসা করলেন আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি তাকে নিশ্চিন্ত হতে বলে বাইরের দিকে গেলাম। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল, আগেই বললাম, আর বৃষ্টির মাঝেই বিদ্যুৎ চমকে উঠছিল। চারিদিক ভয়ঙ্কর অন্ধকার। আমার কুটিরের পাশে বন জঙ্গল, শুনেছিলাম সেখানে নাকি শিয়ালের বাসা। এই ঘন অন্ধকার সন্ধ্যায় জঙ্গল থেকে ভেসে এলো শেয়ালের ডাক। আমি আগের থেকেই অভ্যস্ত এসবে আর ভয় লাগে না। কিন্তু এরপর যে ঘটনা ঘটলো তাতে ভয় পেতেই হয়, কারণ এই দৃশ্য আমি এর আগে কল্পনা করিনি কখনোই। কি ঘটেছিল? আপনিও ভয় পেয়েছিলেন?
কিশোরীর কথা শুনে তারানাথের চাহনি বদলে গেল। যে মানুষটার জীবনে এক ঝাঁক অভিজ্ঞতা, এত সব ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, স্নায়ু স্থির রেখে প্রত্যেক পরিস্থিতির মোকাবিলা করেছেন, তার কাছে বোধহয় কোনো সাধারণ ঘটনা ভয় পাওয়ার জন্য নয়। আমি শুধু ভাবছিলাম কিশোরীর প্রশ্নের উত্তরে ঠিক কি বলতে পারে তারানাথ। অবশেষে উত্তর দিল সে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার স্নায়ু সবসময় সজাগ থাকে। আমি এমন সব অভিজ্ঞতা পার করেছি যে পরিস্থিতি কঠিন হলেও ভয় পাওয়ার কোনো অর্থই থাকে না। কিন্তু তবু বলবো, আমি এই ঘটনা আশা করিনি। অন্যান্য দিনের মতো সেদিন সন্ধ্যায় আমার স্নায়ু বলছিল কিছু তো ঘটতে চলেছে, আর ঘটনার প্রবাহ ঘটতে লাগলো সেইভাবেই। হঠাৎ আমার তাওয়ায় একটা ছায়া আমি দেখতে পেলাম। আমি মেরুদণ্ড সোজা রেখে বসেছিলাম, ছায়া এসে পড়লো আমার ঠিক সামনেটায়। আমি জানি এই পরিস্থিতিতে তক্ষুনি পিছন ফিরে তাকাতে নেই, তাহলে বিপদের থাবা বসে একেবারে ঘাড়ে। আমি আগের মতোই সোজা হয়ে বসে রইলাম, ঠিক যেভাবে আগে বসেছিলাম। ধীরে ধীরে ছায়া একবার ডান দিকে আর একবার বাম দিকে সরতে লাগলো। আমি অনুভব করলাম আমার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস। এ আর যেই হোক না কেন, কোনো মানুষ তো হতে পারে না। আমি তবুও আমার জায়গা থেকে নড়লাম না, স্থির হয়ে বসে রইলাম। একটা সময় ছায়াটা থামলো। যতক্ষণ ছায়ার গতিবিধি চলছিল ততক্ষণ জঙ্গল থেকে ভেসে আসছিল শেয়ালের ডাক। রাস্তার কুকুর বেড়াল কান্না জুড়েছিল। আমি জানি এই পরিস্থিতিতে সুস্থ হয়ে বসে থাকা সম্ভব নয়, তাই আমি মনে মনে মন্ত্র জপ করতে থাকি। এবার আমি বুঝতে পারি ধীরে ধীরে ছায়া আমার পাশে সরে এসেছে। শুধু তাই নয়, ছায়া এবার আমার সামনে আসতে চলেছে। এবার হয়তো আমার মুখোমুখি হবে সে। আমি জানি এই পরিস্থিতিতে মন্ত্র জপ ছাড়লে একেবারেই চলবে না। আমি ক্রমাগত মন্ত্র জপ করতে থাকি। ধীরে ধীরে পাশ থেকে ছায়া এলো আমার সামনে, ঠিক আমার মুখোমুখি। একটা অদ্ভুত জরাজীর্ণ শরীর, শীর্ণকায় তাঁর দেহ, উস্কো খুস্কো চুলে ভারী জটা, চোখের মনি দুটি সাদা, পায়ের পাতা উল্টানো। আমি পাল্টা মন্ত্র জপ করতে থাকি। তার চোখের দিকে না তাকিয়ে চোখ বন্ধ করি। তাকে প্রশ্রয় দেওয়া আমার কাজ নয়, আর এটাও তাকে বুঝতে দিলে চলবে না যে আমি তাকে দেখে ভয় পেয়েছি। অতএব স্নায়ু টান টান করে আমি ক্রমাগত মন্ত্র পাঠ করতে থাকি। কিছুক্ষণ এইভাবেই কেটে যায়। ধীরে ধীরে আমি অনুভব করি চারিদিক কেমন হালকা হয়ে যাচ্ছে, অর্থাৎ আগন্তুক ফিরে যাচ্ছে। যতক্ষণ ছিল চারিদিক ভারী হয়েছিল বাতাস। ধীরে ধীরে শেয়ালের ডাক কমলো, কান্না কমলো কুকুর বেড়ালদের। আমি চোখ মেলে তাকাতে দেখতে পেলাম আমার সামনে আর কিছুই নেই। এইটুকু সময়ের মাধ্যমে আমি যা বুঝবার তা বুঝে গিয়েছি। তবে আমি জানি আমাকে আর দুদিন অপেক্ষা করতেই হবে। বকুলতলায় যে বিপদ এসে ওঁত পেতেছে, সে বিপদকে দূর করতে আমাকে অন্তত আর একবার তার শিকার হতেই হবে। এইটুকু বিপদের ঝুঁকি না নিলে বিপদকে গোড়া থেকে উপড়ে ফেলা যাবে না। পরদিন সকালে আমি গ্রামের প্রত্যেক মানুষকে সাবধান করে দিই, আগামী দুদিন ঝিলপাড়ের ধারে কেউ যেন না যায়। সব থেকে ভালো হয় গ্রামের প্রত্যেক মানুষ ওদের ঘরবন্দি হয়ে থাকে। ওই ভয়ঙ্করী এক রাত তাঁর নিজের শিকার পায়নি। এবার সে শনি আর মঙ্গল নয়, যে কোনো দিন শিকারের জন্য হাত বাড়াবে। তাই সতর্ক হয়ে থাকতে হবে গ্রামবাসীদের, আর তা না হলে খুব বড় বিপদ। আমার কথা শুনে প্রত্যেকেই ঘরবন্দি হয়ে থাকলো। দুদিন আমি আমার কুটিরের বাইরে যজ্ঞ করতে বসলাম। টানা 2 দিন ধরে এই চলল যজ্ঞ। গ্রামবাসীরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কিসের প্রকোপে বকুলতলার সর্বনাশ হচ্ছে। আমি তাদের অপেক্ষা করতে নিদান দিই।
অন্তত 2 দিন তাদের অপেক্ষা করতেই হবে। তারপর ভয়ঙ্কর বিনাশ করে বকুলতলা যখন নিরাপদ হবে তখন গ্রামবাসীদের সমস্ত প্রশ্নের একেবারে জবাব আমি দেব। কিন্তু এই যজ্ঞ সহজ নয়, যেভাবেই হোক না কেন আপাতত এতেই আমায় মনোনিবেশ করতে হবে। আমি সবাইকে নির্দেশ দিয়েছিলাম 2 দিন কেউ যদি তাদের জায়গায় এসে ডাক দেয় তাহলেও যেন দরজা কোনো মতেই না খুলে গ্রামবাসীরা। তারানাথের এই কথায় আমাদের দুজনের মনেই একটা প্রশ্ন ঘুরছিল। অবশেষে সেই প্রশ্ন করল কিশোরী। সে বলল, আচ্ছা, গ্রামবাসীদের বিপদ হবে, আর আপনার? বকুলতলায় তো আপনিও ছিলেন। তারানাথের ঠোঁটের কোণে আবার সেই পরিচিত হাসি। সে বলল, আমাকে বেষ্টন করে থাকে মন্ত্র। আমি খোলা জায়গায় বসে যজ্ঞ করছিলাম, কিন্তু ক্রমাগত আমি মন্ত্র পাঠ করে চলেছি। আমার চারিদিকে একটা গণ্ডি টানা, যা পেরিয়ে কোনো এক অশুভ শক্তি আমার কাছে আসতে পারবে না। একেবারে ওই গণ্ডির এপারে এলে তাকে ধ্বংস হতে হবে। অতএব আমার কিছুটা ভয় কম ছিল। এভাবে পরপর 2 দিন একইভাবে কেটে গেল? বলতে পারো তাই। আমি যে যজ্ঞ শুরু করেছিলাম সেই যজ্ঞের প্রধান নিয়ম অসম্ভব ধৈর্য ধরে রাখা। 1 বিন্দু অধৈর্য হলেই কিন্তু মাঝপথে বিগড়ে যাবে যজ্ঞ, আর তারপর প্রধান আঘাত এসে নামবে আমার উপরেই। তাই আমি 1 বিন্দু এদিক ওদিক করিনি। পরপর 2 দিন কীভাবে যে কেটে গেল আমার নিজেরই খেয়াল ছিল না। শনিবার আসতে একটু সজাগ হয়ে আমি বসি। গ্রামবাসীরা এই দিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তারা শুনলেন আমি ঠিক আছে, আর আমিও শুনলাম যে বকুলতলার মানুষগুলো নিরাপদে আছে। এই 2 দিন সকালে প্রাথমিকভাবে ভয় পেয়ে যায়। অনেকেই রাজি হতে যায় না যে আমি বিপদের মুখোমুখি হব এই কথা জানতে পেরে, কিন্তু বকুলতলাকে বাঁচাতে গেলে আরও একবার ফের আমাকে ঝুঁকি কিন্তু নিতেই হবে। এখন তোমাদের মনেও নিশ্চয় প্রশ্ন আসছে যে আমি ঠিক কী বিপদের কথা বলছি। তারানাথের সাহসের প্রশংসা না করলেই নয়। আমি আর কিশোরী এই গল্পের সঙ্গে যেন অতীতের সেই বকুলতলায় পৌঁছে গিয়েছিলাম। মাঝে মধ্যেই আমাদের ঘোর কেটে যায় তারানাথ যখন আমাদের প্রশ্ন করে, কিন্তু সেই প্রশ্নের উত্তর হয়তো তক্ষুনি দিতে পারি না, ঠিক যেমন এখন হলো। আমি আর কিশোরী একে অপরের দিকে চোখ চাওয়াচাওয়ি করলাম। আমার হয়ে কিশোরী উত্তর দিল, না না, আসলে আপনার গল্প শুনতে শুনতে আমরা খানিকটা বিভোর হয়ে গিয়েছিলাম, তবে মনে প্রশ্ন রয়েছেই। আপনি দ্বিতীয়বারের জন্য কোন বিপদের ঝুঁকি নিলেন, আর কিভাবেই বা সমস্ত কিছু কাটিয়ে উঠলেন? এবার আমি ওই ভয়ঙ্করের শিকার হব বলে ঠিক করি। শিকার না হলে শিকারী হওয়া যায় না, এই কথা উপলব্ধি করে আমি সেদিনের জন্য নিজেকেই শিকার বানালাম। তারানাথের কথায় আবার আমরা থমকে গেলাম। নিজে কি শিকার? এ আবার কেমন কথা বলছে তারানাথ? তবে এবার আমি প্রশ্ন করলাম, বললাম, আপনি নিজেকে নিজে কিভাবে শিকার বানালেন? মানে এও কি সম্ভব? অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত দিন, শনিবার। আগের মতোই গোটা গ্রামবাসীদের নির্দেশ দেওয়া ছিল প্রত্যেকে যেন নিজের ঘরে ঘরবন্দি হয়ে থাকে। একমাত্র দিঘি পাড়ের পাশে একটা ছোট ঘরে 2 জনকে পাহারা দিতে রাখি আমি। আমার নির্দেশ ছিল এই যে দিঘির পাড়ে জল যখন আবারও আগের রঙে ফিরে আসবে একমাত্র তখন যেন ঘর থেকে তাঁরা বেরিয়ে আসে, কারণ শুধুমাত্র দিঘির জল আগের রঙে ফিরে আসলেই বকুলতলার বিপদ দূর হবে। আর আমার লড়াই হবে কালো দিঘির জলের সঙ্গে। বকুলতলায় সন্ধ্যা নামতে আবারও আগের মতন ঘুমোট হতে লাগলো। আবহাওয়া কেমন দ্রুত বদলে যেতে লাগলো। এদিন ঝড় বৃষ্টি হয়নি ঠিকই, তবুও যেন চারপাশটা কেমন অদ্ভুত রকমের শান্ত হয়েছিল। আমি জানি না একেই পূর্বাভাস বলে নাকি। এদিন আমি কোনো মন্ত্র পাঠ করব না, আগে থেকেই ঠিক ছিল। একমাত্র একটা বিশেষ সময় করব। দেখা যাক তার আগে পর্যন্ত সবটা ঠিকঠাক হয় নাকি। ধীরে ধীরে একটা ঠান্ডা হাওয়া দিতে লাগলো। দূরের গাছপালা যেন মনের সুখে দুলছে। আমি জানি ওই ভয়ঙ্করী আসার আগে পরিবেশের কি পরিবর্তন হয়, আর আমার মন বলতে লাগলো এবার পরিবর্তন শুরু হবে।
ঘন জঙ্গল থেকে ধীরে ধীরে শিয়ালের ডাক ক্রমশ বাড়তে লাগলো। গ্রামের রাস্তায় কান্না শুরু করলো কুকুর বেড়ালেরা। আমি তখনও স্থির হয়ে দাঁড়াই বসি, যেন ভয়ঙ্করীকে বার্তা দিচ্ছি তার শিকার প্রস্তুত। আমার যে একটুও ভয় লাগছিল না তা কিন্তু নয়, মনে হচ্ছিল প্রাণ নিয়ে যেন খেলা করছি, কিন্তু তবুও একটা অদ্ভুত জেদ চেপে গিয়েছিল। যেভাবে হোক না কেন আমাকে এর শেষ দেখতেই হবে। আমি এতদিন ধরে যা মন্ত্র শিখেছি, তন্ত্রবিদ্যায় যা যা বিদ্যা অর্জন করেছি, তাই দিয়ে একটা গ্রামকেও যদি উদ্ধার করতে না পারি, তাহলে নিজের দিকে নিজেই তাকাতে পারবো না। আর শুধুমাত্র সেই কথা চিন্তা করে নিজের প্রাণকে ঝুঁকিয়ে ফেললাম আমি। আমার কেন জানি না আর ধৈর্য ধরছিল না। তারানাথের কথার মাঝে থামিয়ে কিশোরী প্রশ্ন করল, তারপর তারপর কি হলো? হঠাৎ আবার মনে হতে লাগলো কেউ যেন আমার সারা শরীরে পিন ফোটাচ্ছে। অসহ্য যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম। তখন আমার মাথায় আরও একটা প্রশ্ন এলো, তবে কি সে আজ আর দেখা দেবে না? নিজের শিকারকে এইভাবে গ্রাস করে সে। তবু এ যন্ত্রণা সহ্য করারই ছিল, যা ক্রমশ বাড়তে লাগলো। এবার আমি দেখলাম বিন্দু বিন্দু রক্তের ফোঁটা, আর সেই সব ফোঁটা যেন লাল বর্ণ থেকে সাদা বর্ণ হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় আচমকা আমার মুখের সামনে ঝাঁপ মেরে নেমে এলো এক ভয়ঙ্কর মুখ। জীর্ণ শীর্ণকায় একটা শরীর, সারা শরীরে রক্ত মাখা। কেউ যেন সূচের আঘাতে ফালা ফালা করেছে তাঁর দেহ। চোখের মনি দুটি সাদা, তবে এখন যেন সেখান থেকে গড়িয়ে পড়ছে রক্ত। শরীরে অসহ্য যন্ত্রণায় মাঝে মধ্যে এই মুখ দেখে বুকের ভিতরটা হিম হয়ে যায়। এবার হয়তো সে আমাকে অজ্ঞান করতে চাইবে, আর অজ্ঞান হলেই আমার মৃত্যু অবধারিত। আমি অনেক চেষ্টা করে চোখ খুলে তাকিয়ে রইলাম, আর মিনিট খানেকের মধ্যেই সেই মোক্ষম মন্ত্র পাঠ শুরু করতে হবে। ভয়ঙ্করের শরীর বেয়ে ছুঁয়ে নামছে রক্ত, ঘন জটা, ধরা চুল চিবিয়ে খাচ্ছে সে। দুটো ধারালো দাঁত মুখের দুই প্রান্ত থেকে বেরিয়ে এসেছে। মানে যত ভয়ঙ্কর একটা মুখ হতে পারে, ঠিক তেমনি যেন সে। আচ্ছা, এর পর কি হলো? আপনি মন্ত্রপাঠ করলেন? আর মুহূর্তখানেক অপেক্ষা করে আমি মন্ত্রপাঠ শুরু করলাম। জোরে জোরে মন্ত্রপাঠ করতে লাগলাম। আমি যেভাবে মন্ত্রপাঠ করছিলাম, কোনো সাধারণ মানুষ শুনলে তার গায়ে কাঁটা দিয়ে উঠবে আর ভয়ঙ্করী ধ্বংস হবে। মন্ত্রপাঠ যখন চলছে তখন চারিদিকে প্রবল বেগে ঝড় হতে লাগলো। আমার যেন মনে হচ্ছিল গোটা গ্রামে আর কোথাও ঝড় হচ্ছিল না, শুধুমাত্র আমি যেখানে ছিলাম, অর্থাৎ যে স্থানে ভয়ঙ্করী উপস্থিত ছিল একমাত্র সেইখানেই প্রকৃতির দাপট চলছে। বেশ অনেকক্ষণ প্রায় কেটে যাওয়ার পর চলে এলো মহেন্দ্রক্ষণ। এই প্রলয়ের মাঝেই মিলিয়ে যাবে ভয়ঙ্করী। হঠাৎ গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করলো সে। গোটা গায়ের চামড়া ধীরে ধীরে খুলে পড়তে যেতে থাকলো। শরীর থেকে যেন ছাল বাকুল একেবারে খুলে বেরিয়ে আসে। এই দৃশ্য দেখা যায় না, তবে আমাকে সজাগ থাকতেই হবে। প্রচণ্ড চিৎকার করতে করতে মেকি রক্ত মানুষের আবরণ পড়া ভয়ঙ্কর চেহারাটা আবারও কঙ্কালের রূপ ধারণ করলো। আমি বুঝতে পারলাম আমার শরীর থেকে ধীরে ধীরে পিন ফোটার যন্ত্রণা কমে যাচ্ছে, আর আমি যেন আরো হালকা হয়ে যাচ্ছি ক্রমশ। গ্রামের বকুল দিঘির জল এতক্ষণে না নীল বর্ণ ধারণ করেছে, ততক্ষণ পর্যন্ত মুক্তি নেই। এবার আস্তে আস্তে ঝড় কমতে লাগলো। জঙ্গলের মধ্যে থেকে শিয়ালের ডাক কমলো, রাস্তায় বিড়াল কুকুর কান্না কমলো। এসবের মাঝে আমি আগুন জ্বেলে দিলাম যজ্ঞে, আর জোরে জোরে মন্ত্র পাঠ করছিলাম। একদম শেষে আমি দেখলাম ভয়ঙ্কর চেহারার ওই নারী চোখের আগুনে যেন মিলিয়ে যায়। আমার শরীরে তখন আর কোনো যন্ত্রণা নেই। সমস্ত যন্ত্রণার উপশম হয়েছে ওই ভয়ঙ্করের বিদায়ের মাধ্যমে। তারানাথের কথার মাঝেই আমি প্রশ্ন করলাম, কিন্তু দিঘির জল কি আগের বর্ণে ফিরে এলো? উত্তরে তারানাথ বলল, আমার সামনে যখন ওই ভয়ঙ্কর চেহারার নারী চোখের আগুনে মিলিয়ে যাচ্ছে, এই প্রক্রিয়া যখন প্রায় শেষ, আমি
স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, ঠিক তখনই দলে দলে ছুটে আসতে লাগলো বকুলতলার গ্রামবাসীরা। চিৎকার করে তারা উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, বকুলতলার দিঘি জলের রং আবারও আগের মতন হয়ে গিয়েছে। হঠাৎ কালো দিঘির জল আবার আগের বর্ণে ফিরে এসেছে নীল বর্ণে। অর্থাৎ অবশেষে বিপদ থেকে মুক্তি পেয়েছে বকুলতলা। কিন্তু আমি এখনই বিদায় নিতে পারলাম না। ওই ভয়ঙ্করীকে তাও জানতে ইচ্ছে হচ্ছিল। আর সেই কাহিনী আমাকে শোনালেন গ্রামের বৃদ্ধ মোড়ল মশাই। আজ থেকে অনেক বছর আগে এই গ্রামে বাস করত মোহিনী নামক এক সুন্দরী নারী। কিন্তু হঠাৎ কোনো এক কারণে তাকে সবাই ডাইনি বলে দাগাতে থাকে। তার সারা শরীরে পেন ফুটিয়ে দেয়। অনেকে নাকি সূচের আঘাতে ওই নারীর দেহ ফালা ফালা করে দেয়। অবশেষে মারা যায় ওই মেয়েটি। পরে জানা যায় বিনা দোষে গ্রামবাসীরা তাকে অকাল মৃত্যু দিয়েছিল। মেয়েটার মৃতদেহ ওই দিঘির জলে তারপর ফেলে দেয়া হয়েছিল। অনেকেই বলতেন ওই দিঘির জলে নাকি বাস করে ওই মেয়েটা। তার অভিশাপ রয়েছে এই গ্রামের উপর। একদিন সে ঠিকই ফিরে আসবে, প্রতিশোধ নেবে। আর সেটাই এতদিন চলছিল। কিন্তু এখন সে মুক্তি পেয়ে গিয়েছে। তাই বিপদ মুক্ত বকুলতলা। এই বলে তারানাথের কাহিনী থামল। আমরা সত্যিই গল্পের ঘোরে বকুলতলায় চলে গিয়েছিলাম। আবার বাস্তবের মাটিতে ফিরে আসি। এবার আমাদের উঠতে হবে। অনেকটা রাত হলো। তারানাথকে বিদায় জানাই। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলে, তা আবার কবে দেখা পাবো আপনাদের? প্রশ্নের উত্তর দিতে আমি একটু দ্বিধাবোধ করছিলাম, কিন্তু আমার হয়ে উত্তর দিয়ে দিল কিশোরী। সে বলল, এই যেমন আজকে হুট করে চলে এলাম, এমনই একদিন হঠাৎ করে চলে আসব। আজকে আসি। তারানাথের মুখে খেলে গেল হাসি। সে বলল, হ্যাঁ এসো, আপনাদের আগমনের অপেক্ষায় রইলাম। হাসি মুখে নিজেদের বাড়ির দিকে রওনা দিলাম আমরা। এতক্ষণ আপনারা শুনছিলেন সুলেখিকা পূর্বাশা চক্রবর্তীর কলমে একটি তারানাথ ফ্যানফিকশন গল্প, তারানাথ ও কালো দিঘির জল। গল্পের সূত্রধর আমি প্রদ্যুৎ। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় প্রীতম, মোড়ল মশাইয়ের ভূমিকায় অভিজিৎ, বিভূতির ভূমিকায় রৌনক, কিশোরীর ভূমিকায় আমি প্রদ্যুৎ, নাট্যরূপদান দেবলীনা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে সুজয় ভূঁইয়া, সমগ্র পরিচালনায় গল্প মালঞ্চ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আরও একটা কথা, আপনারা অনেকেই চ্যানেলটিকে ঠিকঠাকভাবে সাবস্ক্রাইব করছেন না। কি করছেন? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবারও পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।